মৌ, আদিত্যদা জিয়া যে পছন্দ করে না, দেখলি না কিভাবে চলে গেল? সব শুধুমাত্র ওর বাবার জন্য। ওর বাবার কথাই ম্যাডাম চলেন, এই জন্য। প্লিজ, আমি এ ব্যাপারে কিছুই শুনতে চাইছি না। বাদ দে, এখন চল এখান থেকে। দাঁড়া, আমার সাথে চল। আবার কোথায়? চল তো। অন্যদিকে। ম্যাডাম, এবার কিন্তু এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমার অনিচ্ছায় কেন আমি এই কম্পিটিশনে অন্য একজনের সাথে পার্টিসিপেট করব? আমার যার সাথে ইচ্ছে তার সাথে আমি পার্টিসিপেট করব, দ্যাটস ফাইনাল। এরকম করো না আদিত্য, তুমি তো জানো আমার হাত পা বাঁধা। উনি আমাদের ভার্সিটির ট্রাস্টি বোর্ডের হেড আর সিএম। এর সাথে ওনার কানেকশনের কথাও তো কারোর অজানা নয়। শুধুমাত্র উনি একজন সফল বিজনেসম্যান, তাই জন্য ওনার এতটা পাওয়ার। আমাকে ওপর মহল থেকে প্রেশার দেওয়া হয়েছে আদিত্য, আমার কিচ্ছু করার নেই। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। ওনাকে তো আমি দেখে নেব। অনেক অহংকার না নিজের পাওয়ারের প্রতি? ওনার দম্ভ যদি আমি না ভেঙেছি তাহলে আমার নামও আদিত্য ব্যানার্জি না। আদিত্য চলে গেল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আমিও তাই চাই আদিত্য। তুমি আমাদের ইউনিভার্সিটির একজন ব্রাইট স্টুডেন্ট, পারলে তুমিই পারবে এই কাজটা করতে। এইদিকে। কিরে, আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস বলবি তো? চুপ। কোয়েল আমাকে নিয়ে এলো একটা ছেলেদের দলের সামনে। আমি তো বুঝতে পারছি না এই মেয়েটা কি চাইছে। কোয়েল দাঁড়াতেই ওদের মধ্যে দিয়ে একটা ছেলে কোয়েলকে দেখতে পেয়ে ওর সামনে চলে এলো। কোয়েল আমার হাত ছেড়ে দিয়ে ছেলেটাকে আলতো করে জড়িয়ে ধরতেই ছেলেটাও জড়িয়ে ধরলো কোয়েলকে। এদিকে আমি তো কিছুই বুঝতে পারছি না। কোয়েল ছেলেটাকে বলল, একটা হেল্প চাই, করবে? তোর কোথায় তো কোনোদিন ফেললাম না, তুই আবার হেল্পের কথা জিজ্ঞাসা করছিস? সাহস তো কম না তোর? কোয়েল লাজুক এসে ছেলেটাকে নিয়ে সাইডে চলে গেল। আমার বেশ ভালোই লাগলো ছেলেটাকে, কথাবার্তা খারাপ না, কিন্তু কোয়েলের সাথে কি সম্পর্ক? কিছুক্ষণ পর কোয়েল আর ছেলেটা এসে দাঁড়ালো। কোয়েল বলল, অঙ্কিত, তোর হিপ হপ ড্যান্সারের পার্টনার। আমি অবাক হয়ে তাকালাম অঙ্কিতের দিকে। ও আমার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালে আমিও হ্যান্ডশেক করি। প্রেজেন্ট। এরপর থেকেই কদিনের মধ্যে অঙ্কিতের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ও আদিত্যের বয়সেরই, দুজনেই এমবিএ করছে, বাট ওকে আপনি বলা বারণ, আর দাদা বলাও বারণ। যাই, এবার জানতে হবে শত্রুতাটা ঠিক কি কারণে। আমি ফ্রেশ হয়ে হলে এলাম দেখতে অঙ্কিত এসে বসে আছে একা হলরুমের সিটে। সবাই চলে গেছে। আমি গিয়ে ওর পাশে বসতেই ও তাকালো আমার দিকে হেসে, আমার হাতটা ধরলো। আমি জিজ্ঞেস করলাম, আপসেট? না, আমরা মানে আমি আর আদিত্য ইউনিভার্সিটিতে আসার শুরুতেই ইউনিয়নে যোগ দিয়েছিলাম, কিন্তু যে যার মতো। আদিত্য আর আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না, কিন্তু ইউনিয়নে ঢোকার পর আলাপ ভালোই হয়েছিল, সব ঠিক ছিল। কিন্তু তারপরেই জিয়া আসে ভার্সিটিতে। তোর কিছুদিন আগেই ভর্তি হয়েছিল জিয়া, বলতে পারিস সবার প্রথম। তখনই আদিত্যর সাথে রিলেশনটা আমার ভালোই ছিল, কিন্তু তারপর 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 কি হলো এমন যে তোমরা একে অপরের শত্রু হয়ে গেলে? শত্রু ঠিক নয়, আসলে জিয়া আসতে না আসতেই এক প্রকার উৎপাত শুরু করে। ওর যাকে ইচ্ছা তাকেই বিরক্ত করতে থাকে, অপমান করতে থাকে। এটা আমার ঠিক লাগে না, কারণ জিয়া নিজে ফ্রেশার হয়ে অন্য একটা ফ্রেশারের সাথে এমন ব্যবহার করতে পারে না। ফ্রেশার কি বলছি, ও তো ওর থেকে যারা সিনিয়র তাদের সাথেও এরকম বিহেভ করতো শুধুমাত্র আদিত্য ওনার ফ্রেন্ড এই জন্য, তাই তো? অঙ্কিত আমার দিকে তাকিয়ে মাথা নাড়লো আর বলল, একদিন আমি জিয়াকে কাজটা করতে বারণ করি, বাট ও কথা শোনে না। সে সময় আদিত্য এলে আমি মনে করি আদিত্য আমাকে সাপোর্ট করবে, কিন্তু না, ও বলল। সবাই হল আচ্ছা। সেদিন থেকেই আমি ওকে পরিষ্কার জানিয়ে দেই যে আমার গ্রুপ আলাদা আর ওর গ্রুপ আলাদা, ব্যাস। তারপর থেকেই আমাদের মধ্যে আর কথা হয় না। তুমি জানো জিয়ার পরিচয়? হ্যাঁ, বাবার একমাত্র আদরের মেয়ে জিয়া। শুধু টাকা ভালোবাসে, যে ছেলের টাকা আছে সে ছেলের সাথেই ও আটকে যায়। আর যদি আদিত্যর থেকে কোনো বড়লোক ছেলেকে পায় তাহলে আদিত্যকে ভুলতেও 2 মিনিট লাগবে না। আর ওর বাবা আর কদিনের মধ্যেই হয়তো ভার্সিটির ডিরেক্টর হয়ে যাবেন, তাই তো এত বাড়াবাড়ি করে। কেউ ওর কথা না মানলেও ও ইচ্ছামতো স্টেপ নিতে পারে মিথ্যা বলে। আদিত্যের কোনো দোষ নেই, উনি যা করেছেন ঠিকই করেছেন। হোয়াট? তুই এটা বলছিস?
আনবিলিভেবল। কি করে এটাকে সাপোর্ট করছিস তুই? আমি অঙ্কিতের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোর প্রশ্নের উত্তর তুমি নিজেই দিলে, একটু আগে ভেবে দেখো। অঙ্কিত আমার কথা শুনে চুপ করে গেল। একটু ভাবার পরেই ওর মুখে হাসি ফুটে উঠলো। আমি জিজ্ঞেস করলাম, কোয়েলের সাথে কি করে পরিচয় হলো? তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো? অঙ্কিত চুপ করে গেল আমার প্রশ্নে, হয়তো বলতে চায় না। তাই আমি উঠে চলে আসবো ভাবলাম, কিন্তু যেই না উঠতে যাবো অঙ্কিত আমার হাতের উপর হাত রেখে বলল, আসলে আমরা সবাই একই স্কুলে ছিলাম। আমরা মানে জিয়া, কোয়েল, আদিত্য, আমি আর সবাই হল থেকে ঢুকি ভার্সিটি থেকেও বেরিয়ে গেছে। আপনারা কখন বেরাবেন সেটা কি বলা যাবে? অঙ্কিতের কথার মাঝখানে পেছন থেকে একটা গলার স্বর পেলাম। পেছন ফিরে তাকাতেই দেখলাম আদিত্য আমাদের দিকে এগিয়ে আসছেন। ওনার নজর আমাদের হাতের দিকে। এটা দেখতেই আমি হাতটা সরিয়ে নিলাম অঙ্কিতের হাতের থেকে। আমরা উঠে দাঁড়ালাম যখন আদিত্য আমাদের সামনে এসে 2 হাত পকেটে গুজে দাঁড়ালেন। তুই যা, আমরা ঠিক বেরিয়ে যাব। হ্যাঁ আমি জানি তোরা ঠিক বেরিয়ে যাবি, এখানে রাত কাটাবি না। আদিত্য, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। আদিত্য অঙ্কিতের দিকে এক পা এগিয়ে অঙ্কিতকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তো কি বাড়াবাড়ি করছি আমি? অঙ্কিত এগেতেই আমি ওদের দুজনের মাঝে দাঁড়িয়ে 2 হাত ওদের বুকে রেখে সরিয়ে দিলাম। আদিত্যের দিকে তাকাতেই উনি আমার হাতের দিকে তাকালেন। তাই আমি হাতটা সরিয়ে অঙ্কিতের দিকে ঘুরে বললাম, রাত হয়ে গেছে অনেক, চলো, কথা বাড়িয়ে লাভ নেই। আমি আর চোখে দেখলাম আদিত্যের চোখ মুখ এখনো শক্ত। কি হয়েছে আজ ওনার? বুঝতেই পারছি না আমি, কেন এরকম ব্যবহার করছে উনি। আমি এগোতেই অঙ্কিত আমার হাত ধরে বলল, আমি তোকে পৌঁছে দেবো হোস্টেলে, চলো। কেন যেন বুকটা কেঁপে উঠলো আদিত্যের সামনে অঙ্কিতের হাত ধরায়। আমি আস্তে আস্তে আদিত্যের দিকে তাকালে দেখলাম উনি একবার আমার দিকে তাকাচ্ছেন আর একবার আমাদের হাতের দিকে। আমি হাত ছাড়াবো তার আগেই অঙ্কিত আমাকে টেনে নিয়ে যেতে শুরু করলো। আমি যাচ্ছিলাম ঠিকই, কিন্তু সামনের দিকে তাকিয়ে নয়, আদিত্যের দিকে তাকিয়ে। আলাদাই একটা ভয় কাজ করছে, মনে হচ্ছে বাজে কিছু একটা ঘটবে। কেন আদি, কেন কেন এতটা রিয়্যাক্ট করছিস তুই? তোর এত রিয়্যাক্ট করার কিছুই নেই। তুই তো জীবনে কোনো দিনও কোনো মেয়েকে নিয়ে ভাবিসনি, তাহলে আজ কেন? আজ কেন তোর এতটা অস্বস্তি হচ্ছে? মৌমিতাকে অন্য একটা ছেলের সাথে দেখে কেন মনে হচ্ছে মৌমিতাকে টেনে ওই ছেলেটার থেকে দূরে সরিয়ে নিজের কাছে নিয়ে আসতে? ওয়াই আদি, ওয়াই? আদিত্য নিজের মনে মনে কথাটা ভেবেই সজোরে একটা ঘুষি মারল ওর সামনে থাকা সিটের পেছনে। মৌমিতা আর অঙ্কিত বেরিয়ে যাওয়ার পর আদিত্য হলেই বসে পড়ে। আদিত্যের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে এই মুহূর্তে। সে বুঝতে পারছে না তার সাথে কেন এমন হচ্ছে। হঠাৎ করে আদিত্য চোখ বুঝতে কিছুক্ষণ আগে অঙ্কিতের মৌমিতার হাত ধরে নিয়ে যাওয়ার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। আদিত্য ঝট করে চোখ খুলে ফেলল। এই দৃশ্যটা দেখার পর আমার এমন কেন অনুভব হচ্ছে যে কেউ আমার থেকে আমার অনেক মূল্যবান কিছু কেড়ে নিচ্ছে? কেন? ওই ওই অঙ্কিতকে তো আমি দেখে নেব। ওর সাহস কি করে হয় আমার বউয়ের দিকে হাত বাড়ানোর? ড্যাম ইট! আদিত্য সিটে আবার একটা ঘুষি মেরে উঠে বেরিয়ে গেল হল থেকে। রাগের মাথায় কি করছে কি বলছে কিছুই জানে না এখন সে। আদিত্যের সারা শরীর কেন যেন জ্বলে যাচ্ছে। এ কেন উত্তরটা সে খুঁজে পাচ্ছে না। অন্যদিকে রাত 2টো, কিচ্ছু ভালো লাগছে না। সারা ঘরে পায়চারি করছি সমানে। ভীষণভাবে একটা অস্বস্তি কাজ করছে আমার মধ্যে। মনে হচ্ছে কোনো একটা ভুল করে ফেলেছি, কিন্তু কি ভুল? আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। পাশে তাকিয়ে দেখলাম কোয়েল ঘুমোচ্ছে। উঠে জানালার কাছে চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে আদিত্যের মুখটা ভেসে উঠলো। যখন অঙ্কিত আমাকে টেনে নিয়ে আসছিল, তার চোখে কোনো কিছু হারানোর কষ্ট, তার জিনিস কেড়ে নেওয়ার রাগ স্পষ্ট ছিল। চোখ খুলে ফেললাম তাড়াতাড়ি। হল থেকে আসার পর থেকেই এই দৃশ্যটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। কেন আমার এমন হচ্ছে? উনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেনি না। তাহলে কেন এইভাবে রাগ করছেন, অধিকার বলাচ্ছেন? কেন ওনার চোখ মুখে কষ্টের ছাপ? উফ, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, মনটা এত অস্থির কেন করছে আমার? কেন ওনাকে একটা বার দেখতে ইচ্ছে করছে আমার? আমি আবারও আমার বিছানায় গিয়ে বসলাম। চোখের জল আটকাতে পারছি না। আদিত্য, আপনি তো আমার সাথে ফুলসজ্জার রাতে ওরকম ব্যাপারটা নাও করতে পারতেন। যদি অমনটা না করতেন তাহলে আজ হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো। কেন আজ এমন ব্যবহার করছেন যাতে আমার মনে হচ্ছে আপনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন? কিন্তু এটা তো আর সম্ভব নয়। আপনার ধারণা নেই সেই রাতে আমি কতটা কষ্ট পেয়েছিলাম।
আমি তাও আপনাকে মেনে নিতাম যদি আপনি আমায় ওভাবে বিয়ের পরের দিন একা ফেলে না আসতেন। এইখানে এসে আপনাকে জিয়ার সাথে দেখলাম আমি। চোখের জল মুছে বিছানার পাশে থাকা টেবিলের ড্রয়ার থেকে ঘুমের ঔষধ বের করে একটা খেয়ে নিলাম। আর ভাবতে চাই না আমি এইসব নিয়ে, মুভ অন করতে চাই আমি। বিছানায় শরীরে আলাতেই ঘুম ভেঙে চোখে ঘুম নেমে এলো আমার। সকালে আমি আর কোয়েল ভার্সিটিতে চলে এলাম। ভার্সিটিতে আসতেই সবাই আমাকে কংগ্রাচুলেট করতে থাকে কম্পিটিশন জেতার জন্য। আমি সবাইকে থ্যাংক ইউ বলে কোয়েলের সাথে ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বেরোতেই অঙ্কিত আসে। ওর সাথে আমরা গল্প করতে করতে এগোতে থাকি। গল্প করছি ঠিকই, কিন্তু চোখ দুটো শুধু আদিত্যকে খুঁজছে। অন্যান্য দিন তো ঠিকই এইদিক ওইদিক ঘোরাফেরা করেন, কোয়েলের সাথে কথা বলতে আসেন। তাহলে আজ কি হলো? কোথায় উনি? কে রে, তুই হঠাৎ চুপ করে গেলি কেন? কোয়েল ধাক্কা মেরে জিজ্ঞেস করতেই আমি হকচকিয়ে বললাম, না না কিছু না, এমনি আমি একটু আসছি। আরে কোথায় যাচ্ছিস? আজকে তো ম্যাডাম হোমওয়ার্কটা দেখে দেবেন, সবাইকে প্রেজেন্ট থাকতে বলেছেন। ও হ্যাঁ চলো। ধুর, ভাবলাম একটু ওনাকে খুঁজবো, তা আর হলো না। ইস, আজ ক্লাসটা না থাকলে ভালো হতো। ক্লাসে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে, ম্যাম খাতা দেখছেন আর বকছেন ভুল হওয়ায়। আমার মন চাইছে বেরিয়ে যাই, কিন্তু এখনো তো আমার খাতা দেখা শুরুই করেননি উনি। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে কোয়েল আমাকে ধাক্কা দিতে টের পাই ম্যাম আমার নাম ডেকেছেন। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়াই। এসব কি মৌমিতা? এটা কিসের কপি তুমি সাবমিট করেছো? কম্পিটিশনে এতটাই মগ্ন ছিল যে টেরই পাওনি কোন সাবজেক্টের কপি সাবমিট করেছো আমাকে। আবার ক্লাসেও তেমন মন নেই। বাহ, এখনই বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। আমি আজই কমপ্লেন করব তোমার প্রিন্সিপালের কাছে। ম্যাম আমি তো ঠিক কপি। শ্যাট আপ, মুখে মুখে তর্ক একদম নয়, বেরিয়ে যাও বলছি। আমি অবাক হয়ে ভাবছি এইসব কি করে হলো। আর চোখে দেখলাম জিয়া হাসছে। বুঝতে বাকি রইল না কে করেছে কাজটা। আমি বেরোচ্ছি না দেখে ম্যাম আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরতে যাবেন। এমন সময় এক মিনিট ম্যাডাম। আমরা সবাই দরজার দিকে তাকাতেই দেখলাম আদিত্য এক হাতে ভর করে দরজা ধরে দাঁড়িয়ে আছেন। ওনার কপালে গোল করে ব্যান্ডেজ করা। এ কি আদিত্য, তুমি এখানে কি করছো? ম্যাডামের কথা শুনে আদিত্য এগিয়ে আসতে শুরু করে ম্যাডামের দিকে। উনি একটু খুঁড়িয়ে হাঁটছেন দেখে ম্যাডাম জিজ্ঞেস করলেন, এ কি আদিত্য, তোমার এমন অবস্থা কি করে? এই অবস্থায় কেন এসেছো তুমি? উনি ম্যাডামের কথা মুচকি হেসে ডান হাতে একটা কপি ম্যাডামের দিকে এগিয়ে দিলেন। ওনার ডান হাতেও ব্যান্ডেজ করা। উনি আমার দিকে তাকালেন, কিন্তু আমি আজ চোখ সরালাম না। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে তাচ্ছিল হেসে ম্যাডামকে বললেন, আমি চাই না আমার জন্য আর কোনো ক্ষতি হোক কারণ, তাই চলে এসেছি। ম্যাম কপিটা হাতে নিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা তো মৌমিতার কপি, তোমার কাছে কি করে গেল? ম্যাডাম মৌমিতা যখন আপনাকে কপিটা সাবমিট করেছিল তখন এই কপিটাই করেছিল, কিন্তু পরবর্তীকালে ওটা চেঞ্জ করে দেয়া হয়। সবাই কম্পিটিশন নিয়ে ব্যস্ত ছিল তাই কারো চোখে পড়েনি, আমার চোখে ভাগ্যবশত পড়ে গেছিল। কি বলছো এইসব? কে করেছে এমন কাজ? আদিত্য ম্যামের কথা শুনে একটু পিছিয়ে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলেন, কাজটা যে করেছিস সেই ক্লাসেই আছিস এখন। আমি চাই সে নিজের মুখে স্বীকার করুক, তাহলে হয়তো শাস্তিটা কম হবে। আর যদি তার নাম আমাকে বলতে হয় তাহলে পরিণাম ভালো হবে না। আদিত্য, এসব কি বলছো তুমি? ম্যামের প্রশ্ন শুনে আদিত্য অনেকটা রেগেই উত্তর দিল, ম্যাডাম অনেকে হয়তো ভুলে গেছে আমি কে, কি করতে পারি। সহ্য করেছি বলে যে যা ইচ্ছে তাই করবে সেটা এবার থেকে আর হবে না। তাই আবারও বলছি, শাস্তি কম পেতে চাইলে নিজেই স্বীকার করুক, না হলে। আমি করেছি। আমি অবাক হয়ে গেলাম জিয়াকে দাঁড়াতে দেখে। আমি ভাবিনি জিয়া স্বীকার করে নেবে, কিন্তু এখন আমার চোখ আর মন শুধুমাত্র আদিত্যের দিকেই তাকিয়ে থাকতে চাইছে আর কথা বলতে চাইছে। উনি এখনো উত্তর দিলেন না কিভাবে এরকম অবস্থা হলো ওনার। জিয়া উঠে দাঁড়াতেই উনি আমার দিকে তাকিয়ে সামান্য হাসলেন, যাতে আমার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠলো। আমার কাজ শেষ ম্যাডাম, আমি আসছি। দাঁড়াও, আমি সাহায্য করছি। তুমি বলে না কি করে হলো এমনটা? না না ম্যাডাম, আমি ঠিক আছি, সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দ্যাটস ইট। কোনো কথা শুনছি না, আমি এগিয়ে দিচ্ছি। ম্যাডাম আদিত্যের দিকে হাত বাড়ালে উনি ম্যাডামের হাতের উপর হাত রেখে একবার আমার দিকে তাকালেন, তারপর জিয়ার দিকে তাকালেন। দরজার কাছে গিয়ে ম্যাডামকে কিছু বলতে লাগলেন উনি। ম্যাডাম আমার হয়ে শাস্তিটা আপনিই বলে দিন। কিন্তু আদিত্য, আমি কি শাস্তি দেব বলো? আমি ভাবতেও পারছি না ভার্সিটির সবথেকে রাগী ম্যাডাম এই কথাটা বলছেন।
বলছি তার কারণে জিয়ার বাবা মোটেও ভালো মানুষ নন, যে কারোর ক্ষতি করে দিতে পারেন উনি। আর কদিনের মধ্যে ডিরেক্টর হবেন আমাদের ভার্সিটির। এমন শাস্তি দিন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ওনারা কি কথা বলছেন শোনা যাচ্ছে না। আমি শুধু অপেক্ষা করছি কখন ম্যাডাম ছুটি দেবেন আর আমি ওনার কাছে যাব। সেই কাল রাত থেকে হওয়া অস্থিরতার কারণ বোধহয় এটাই আমার। ওনার ক্ষতি হয়েছে বলেই হয়তো মনটা এতটা অশান্ত হয়ে উঠেছিল। ইস, একটা ফোন করতে পারতাম আমি। সো স্টুডেন্টস, আমি বাকি কপিগুলো নেক্সট ডেতে চেক করে তোমাদেরকে ফেরত দেব। আজকে আমি নিউ একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি তোমাদের, যেটা তোমাদের করতে হবে না। মানে ঠিক বুঝলাম না ম্যাম। মানে এটা যে তোমাদের সকলের অ্যাসাইনমেন্ট জিয়া কমপ্লিট করে আনবে, আর এটা এটা ওর দায়িত্ব বলতে পারো। তা জিয়া, তুমি করে আনবে তো? না হলে কিন্তু পানিশমেন্ট পেতে হবে। ম্যামের কথা শুনে বুঝলাম এটা নিয়ে আদিত্যের সাথে কথা বলছিলেন উনি। আমার যেন আর তর্স হয়েছে না, বাধ্য হয়ে ম্যামকে উঠে দাঁড়িয়ে বললাম, ম্যাম আমি কি যেতে পারি? আসলে ওনাকে থ্যাংক ইউ বলা হয়নি তো তাই। অফকোর্স তুমি যেতে পারো। আর হ্যাঁ, আমার ব্যবহার কিছু মনে করো না। ইটস ওকে ম্যাম। আমি নিজের ব্যাগটা নিয়ে পড়ি কি মরি করে ছুটলাম আদিত্যের কাছে যাব বলে, কিন্তু উনি কোথায়? নিশ্চয়ই ভার্সিটির বাইরের দিকে গেছেন। যেভাবে হাঁটছিলেন তাতে মনে হয় না ভার্সিটির বাইরে যেতে পেরেছেন বলে। আমি তাই আগে পৌঁছে যাব, যদি অন্য দিক দিয়েও যান। যেই ভাবা সেই কাজ, ছুটলাম ভার্সিটির গেটের দিকে। আদিত্য রীতিমতো খোঁড়াচ্ছে, শরীরটা যেন চলছে না তার, পায়ে জড়ি পাচ্ছে না এগিয়ে যাওয়ার জন্য। একটু করে হাঁটছে তো একটু করে দাঁড়াচ্ছে, অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে হেঁটে আসার ফলে। ডক্টর বলেই দাঁড়িয়েছিল, হাঁটাচলা করতে না কয়েকদিন। চোটটা বেশ ভালোই লাগে মাথায় আর পায়ে, কিন্তু মমিতার কথা মনে হতেই ডাক্তারের সব কথা সে ভুলে গেছে। শুধু এটাই মনে হয়েছে মমিতাকে হ্যান্ডস হতে দেওয়া যাবে না, কোনো মতেই না। তাই তো সে কোনো কিছুর পরোয়া না করেই ছুটে এসেছে। এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবার পর আদিত্য পা বাড়াতে নিলে কেউ পেছন থেকে ধাক্কা মারে। আমি ছুটে আসছিলাম, এমন সময় দেখলাম আদিত্য দাঁড়িয়ে আছেন। আমি ওনার দিকে এগোতে শুরু করলেই দেখলাম একটা ছেলে ওনাকে ধাক্কা মারলো, তাই সঙ্গে সঙ্গে ওনার সামনে গিয়ে ওনাকে ধরে নিলাম আমি। আদিত্য ঠিক আছেন আপনি? ঠিক সময় আমি আদিত্যকে না ধরলে উনি পড়েই যেতেন। উনি আমার কথা শুনে আমার দিকে তাকালেন, দেখলাম মুখটা লাল হয়ে গেছে তার। উনি সোজা হয়ে দাঁড়ালেন, তাতেও যে কষ্ট হচ্ছে সেটা মুখভঙ্গি দেখেই বুঝতে পারলাম। আমি ঠিক আছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার বলার কথা। কি জন্য? তোমার কপিটা ঠিক সময় সাবমিট করেছি তার জন্য? না, আমাকে নিয়ে এতটা ভাবার জন্যে। আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন, আমিও ওনার দিকেই তাকিয়ে আছি। জানি না কেন এই কথাটা আমি বললাম, নিজের মনেই বলে ফেলেছি আমি কথাটা, কিন্তু ভুল কিছু তো বলিনি। আমার জন্য ভাবেন বলেই তো এই অবস্থা তার। এতটা কষ্ট সহ্য করে আজ এখানে এসেছেন। উনি আমার থেকে চোখ সরিয়ে নিয়ে ইতস্তত করে বলেন, আমি আমি বাড়ি যাচ্ছি, পরে কথা হবে। আদিত্য আবার হাত ছাড়িয়ে নিতে চাইলে আমি আরো শক্ত করে ওনার হাতটা ধরলাম। উনি আমার দিকে সেটা দেখে তাকালে আমি বললাম, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আর ক্ষতি করা লোকের তো অভাব নেই বলুন, আমি সাহায্য করছি, চলুন আপনি। আমার কথার পরিপ্রেক্ষিতে উনি আমার হাতটা শক্ত করে ধরে সামনের দিকে তাকালে আমিও সেই দিকেই তাকাই। উনি হেসে বলেন, ক্ষতি করার লোক যতই থাকুক, এভাবে শক্ত হাতে ধরে থাকার লোক থাকলে কোনো কিছুই কেউ করতে পারবে না। তুমি খুব লাকি যে প্রথম থেকেই ভালো বন্ধু পেয়ে এসেছো। তুমি ক্লাসে চলে যাও, আমি যেতে পারবো, গাড়ি এনেছি। উনি কথাটা সৌভিকদার দিকে তাকিয়ে কোয়েল আর অঙ্কিতের উদ্দেশ্যে বলেন, তা বুঝতে বাকি রইল না আমার। ওনাকে ধাক্কাটা সৌভিকদাই মেরেছে। ফ্রেশার পার্টিতে আদিত্য যে ব্যবহার করেছিলেন সেটারই হয়তো প্রতিশোধ নিতে চেয়েছিলেন আদিত্যের এই অবস্থার সুযোগ নিয়ে। আমি কথা না বাড়িয়ে আদিত্যকে নিয়ে এগিয়ে যেতে থাকলাম। ভার্সিটির বাইরে আসতেই আদিত্য বললেন, আমি ওনার কথা শুনে অবাক হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার এনেছেন? না, একাই যেতে পারবো, তুমি যাও। আপনার কি মাথায় চোট লেগে মাথা খারাপ হয়ে গেছে? না মানে এই অবস্থায় আপনি নিজে গাড়ি চালিয়ে এসেছেন, আবার এখন নিজে গাড়ি চালিয়ে যাবেন? সত্যি কি যে বলবো আপনাকে সেটাই ভেবে পাচ্ছি না আমি। একদম চুপ, চলুন আপনার গাড়ির সামনে। উনি কিছু বলতে গেলে ওনাকে থামিয়ে দিয়ে ওনার গাড়ির সামনে যেতে লাগলাম। যেতে যেতে উনি দাঁড়িয়ে গেলেন হঠাৎ করেই। কি হয়েছে, মাথা ঘুরছে? উনি কিছু না বলেই আমার কাঁধে ডান হাত রেখে আমার ডান হাতটা শক্ত করে ধরলে আমিও বাঁ হাত দিয়ে ওনার কোমর ধরে নিলাম। ওনার কানের কাছে বললাম,
কষ্ট হচ্ছে? উনি এখনো কিছু বলছেন না। আমার চোখে জল চলে এসেছে ওনার এই অবস্থা দেখে। কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা ওনার গাড়ির কাছে পৌঁছালাম। অনেক হয়েছে মৌমিতা, এবার তুমি ক্লাসে যাও। না আর নয়, অনেক হেল্প করেছো তুমি আমার। আমি চাই না আমার জন্য তোমার আর কোনো ক্ষতি হোক। একটা কথা কি বলো তো, মানুষ নিজের অজান্তে কোনো ভুল করলে সেটাকে ভুল বলে মেনে নেওয়া যায়, আর জেনে বুঝে ভুল করলে সেটাকে অন্যায় বলা হয়। আর আদিত্য ব্যানার্জি না কোনোদিন নিজে অন্যায় করেছে, আর না কোনো অন্যায়কে সাপোর্ট করেছে। তুমি চলে যাও, কোয়েল আর তোমার অঙ্কিত খুঁজছে হয়তো তোমায়। আমাকে কোনো কথা না বলতে দিয়ে উনি নিজের কথা শেষ করে গাড়ির ড্রাইভিং সিটে উঠতে গেলে আমি বাদ সাধলাম। চুপচাপ এখানে বসুন, বসুন বলছি। আরে কিন্তু কেন? বসতে বলেছি, বসবেন, আর একটাও বাড়তি কথা নয়। কি হলো, বসুন। ধমক দিতেই উনি চুপচাপ উঠে বসলেন, আর আমি সামান্য হেসে ড্রাইভিং সিটে উঠে বসলাম। সিট বেল্ট লাগিয়ে ওনার দিকে তাকাতেই দেখলাম উনি অবাক হয়ে তাকিয়ে আছেন। চাবিটা দিন, এভাবে কি দেখছেন? তুমি ড্রাইভিং জানো? কেন, মিডল ক্লাস মেয়েরা বুঝি ড্রাইভিং জানতে পারে না? ওনার থেকে চাবিটা নিয়ে গাড়ি স্টার্ট দিতে উনি বললেন, জিয়ার সাথে আমাকে গুলিয়ে ফেলো না। আমি মানুষকে ইম্পর্টেন্স দিই, তার ক্লাসকে নয়। আমি হাসলাম ওনার কথা শুনে, কারণ এটা আমি অনেক আগেই জানি যে উনি জিয়ার মতো নয়। ইনফ্যাক্ট উনি কারো মতোই নন, সবার থেকে আলাদা উনি। অ্যাক্সিডেন্টটা হলো কি করে? উনি কিছুক্ষণ চুপ থেকে বলেন, ভুলবশত রাগের মাথায় বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম। রাগের মাথায় ড্রাইভ করলে অ্যাক্সিডেন্ট আমার হয়, বাট রাগ এতটাই ছিল যে কি করছিলাম কি বলছিলাম কোনো রকম হিতাহিত জ্ঞানই কাজ করছিল না আমার। এত রাগের কারণ? আমার এই প্রশ্নে আদিত্য চুপ করে গেল। কিছু একটা ভাবছেন মনে হচ্ছে। সেটাই তো জানি না আমি মৌমিতা, কেন কালকে আমি তোমার সাথে অঙ্কিতকে দেখে নিজেকে ঠিক রাখতে পারি। আমি জানি না, শুধু এতটুকু জানি তোমার সাথে অঙ্কিতকে সহ্য করাটা আমার পক্ষে সম্ভব নয়। তোমার সাথে অঙ্কিতের কথা বলা, ওর তোমার হাত ধরতেই আমি রেগে গেছিলাম। আমার মাথা ঠিক ছিল না, কিন্তু কেন এই বিষয়ে রাগ হয়েছে আমি জানি না, সত্যি জানি না। আমার সাথে অঙ্কিতের সম্পর্কটা শুধুই মাত্র বন্ধুত্বের। আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন, যে আমি ড্রাইভ করতে করতে লক্ষ্য করলাম। জানালা দিকে তাকিয়ে শুধু বললেন, সেটুকু থাকলেই ভালো। মনে মনে হাসলাম ওনার কথা শুনে। কালকে থেকে যে অস্বস্তিটা হচ্ছিল তা ওনার সাথে থাকার ফলে চলে গেছে, তা ভালোই বুঝতে পারছি আমি। দেখতে দেখতে ওনার বাড়ির সামনে এসে পড়লাম। ওনাকে নামতে বারণ করে আমি নিজে নেমে ওনাকে নামতে সাহায্য করলাম। কিছুক্ষণ আগের মতোই ওনার ডান হাত নিজের কাঁধের উপর নিয়ে এক হাতে ওনার কোমর জড়িয়ে ধরে আরেক হাতে ওনার বাম হাত শক্ত করে ধরলাম। হারু কাকা, ওনার রুমটা খুলে দাও তো। হারু কাকা আসতে হারু কাকাকে বলে দিয়ে আস্তে আস্তে ওনাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলাম। সিঁড়ি দিয়ে অনেক ধীরে ধীরে উঠলাম। ওনাকে প্রচুর কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে, বোঝাই যাচ্ছে। না জানি কিভাবে নেমেছিলেন। ওনার ঘরে গিয়ে ওনাকে বিছানায় বসিয়ে দিতে হারু কাকা এলেন। কাকা, আপনি ওনার খেয়াল রাখবেন, উনি যেন এক পাও ঘরের বাইরে না ফেলেন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত। আমি কেন? তুমি তো ওনার খেয়াল রাখতে পারো বৌমা। হারু কাকার কথা শুনে আমি চুপ করে গেলাম, আর চোখে দেখলাম আদিত্য আমার দিকে করুণ ভাবে তাকিয়ে আছে। কিন্তু কেন? কাকা, তোমার বৌমার পড়াশোনা আছে, তার আমার জন্য সময় নেই। আদিত্যের কথায় আমি ওনার দিকে চোখ বড় করে তাকাতেই আদিত্য মাথা নিচু করে ঠোঁট উল্টে ফেলেন বাচ্চাদের মতো। ওনার উপর রাগ দেখাবো না কি করব আমি বুঝতে পারছি না এই মুহূর্তে। হারু কাকাকে বললাম, তুমি ওর জন্য একটু স্যুপ নিয়ে আসো তো, আমি খাইয়ে চলে যাব। এরপর আদিত্যের দিকে তাকাতেই দেখলাম আদিত্য হাসছেন। আমি তাকাতেই চুপ করে গেলেন। আমি ছোট ছোট চোখ করে ওনাকে জিজ্ঞেস করলাম, মতলবটা কি? আর একটু থাকো না। খুবই আস্তে কথাটা বললেও আমি শুনতে পেলাম, কিন্তু উনি কথাটা আমায় শুনতে দিতে চায়নি বলে ভান করে থাকলাম না শোনার। তাহলে কি ওনারও আমার মতোই অনুভব হয়? আমার যেমন ওনার সাথে থাকতে সময় কাটাতে ভালো লাগে, তেমন কি? ধুর, কি সব যে ভাবছি আমি, নিজে নিজে এইসব ভাবছি আর লজ্জা পাচ্ছি। দেখ, কিছুক্ষণ পর হারু কাকা স্যুপ নিয়ে গেলে আমি সেটা ওনাকে খাওয়াতে খাওয়াতে অনেক রকম গল্প করতে থাকলাম। সবশেষে আমি যখন বেরোতে যাব তখন উনি হঠাৎই আমার হাত পেছন থেকে টেনে ধরলেন। ওনার দিকে তাকাতেই উনি বললেন, আমি যে কদিন ভার্সিটি যেতে পারবো না সে কদিন খুব সাবধানে থাকবে। জিয়া আর সৌভিক একা তোমাকে পেলে অনেক কিছুই করতে পারে, তাই কোয়েল আর অঙ্কিতের সাথে থাকবে বন্ধুর মতো, ঠিক আছে? ওনার শেষের কথাটা শুনে না হেসে পারলাম না। এদিকে উনি আমার হাসি দেখে বাচ্চাদের মতো গাল ফুলালে
আমি আরো জোরে হেসে ফেললাম আর উনি ফোন হাতে নিয়ে কাউকে ফোন করে বললেন, ম্যাডাম নিচে যাচ্ছে, ওনাকে ওনার হোস্টেলে ঠিকভাবে পৌঁছে দিয়ে তারপর আসবে। আপনার ড্রাইভার থাকা সত্ত্বেও নিজে পাকামো করে আপনি কেন ড্রাইভ করেছেন এই অবস্থায়? আমার প্রশ্ন শুনে উনি একটা ক্যাবলা হাসি দিলে আমি নিচে চলে আসি। নিচে নামতেই আমার ফোনে মেসেজ আসে, সাবধানে যাবে। হায় রে, অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার আর খেয়াল রাখছে উনি আমার। কেন এত খেয়াল রাখছেন আমার? এটা নিয়ে আর না ভেবে আমি হোস্টেলে চলে এলাম, কিন্তু ওনাকে এভাবে একা ছেড়ে আসতেও কেন যেন মন চাইছিল না আমার। মৌমিতা চলে যাওয়ার পর আদিত্যের কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়তে থাকলো। যতটুকু সময় মৌমিতা তার সাথে ছিল ততটুকু সময় একটা আলাদাই অনুভূতি হচ্ছিল আদিত্যের। আজ কেন এমন হচ্ছে? মন চাইছিল আজ মৌমিতাকে এখানেই রেখে দিই। ওর সাথে মেশার পর থেকেই মনে হচ্ছে সবসময় ওর আশেপাশে থাকি, যেটা আগে কোনোদিনও কোনো মেয়ের সাথে মিশে হয়নি। বরং সব মেয়েদের থেকেই দূরে থাকতে পছন্দ করতাম আমি। এখনও তাই, শুধু মৌমিতা ছাড়া। ওর কাছে থাকলে মনে হয় সময়টা থেমে গেলে ভালো হতো। তাই হয়তো আজকে হরি কাকার সামনে বলেই ফেলেছিলাম ওকে থেকে। আদিত্য কথাটা ভাবতে ব্লাশ করতে করতে শুয়ে পড়ল। আজকাল সারাক্ষণ আদিত্যের মাথায় মৌমিতার কথা ঘুরতে থাকে। আদিত্য টের পাচ্ছে তার এই অনুভূতি বদলের, কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারছে না। এত কিছু ভাবতে ভাবতে আদিত্যের চোখটা লেগে এলো অন্যদিকে। আমি হোস্টেলে ফিরে ড্রাইভারকে বলে দিলাম যাতে আদিত্যকে বলে দেয় আমি ঠিকভাবে পৌঁছে গেছি আর ঠিকভাবেই থাকবো। আমাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবতে রুমে আসতেই দেখলাম কোয়েল নেই। তার মানে এখনো ভার্সিটিতেই আছে। বিকেল হতে চললো, তাহলে কিছুক্ষণ পরেই চলে আসবে। আমি ফ্রেশ হয়ে নিয়ে একটা বই নিয়ে বসলাম, কিন্তু পড়ায় মন বসলো না। বারবার খালি আদিত্যের কথা মনে পড়ছে, আর যতবার ওনার কথা মনে পড়ছে ততবার মনে হচ্ছে ওনাকে ওভাবে একা ছেড়ে আসাটা ঠিক হলো না। যেভাবে ওই অবস্থায় নিজে ড্রাইভ করে গেছেন, তারপর আবার হেঁটেছেন, তাতে যদি জ্বর আসে। গাটা তো কেমন যেন গরম ছিল। এই মৌ, তুই কোথায় গেলি তখন ওরকম ছুটে? আদিত্যদার সাথে দেখা হয়েছিল? ও, তুই এসে পড়েছিস? হ্যাঁ, ওনার সাথে দেখা হয়েছে। কিন্তু কিন্তু কি? তুই ফ্রেশ হয়ে আয় আগে, তারপর সবটা বলছি। কোয়েল ফ্রেশ হতে চলে গেলে আমার কথা শুনে আর ওর ফ্রেশ হয়ে আসার পর আমি ওকে সবটা বলতে শুরু করলাম। সব শোনার পর ও বলল, তুই আদিত্যদার বাড়ি গেছিলি? হ্যাঁ, ওনাকে ওভাবে ড্রাইভ করতে দেওয়াটা ঠিক হবে না বলে মনে হলো, তাই। না না, ঠিক করেছিস। কি জানি রাতে মনে হয় জ্বর আসবে। কোয়েল কথাটা আনমনে আস্তে করে বললেও আমি সেটা শুনতে পেয়ে যাই। কি, ওনার জ্বর আসবে? হ্যাঁ, আদিত্যদার এরকম অ্যাক্সিডেন্ট অনেকবার হয়েছে। আসলে আদিত্যদা ব্যথা ঠিক সহ্য করতে পারে না, তাই জ্বর চলে আসে। সেখানে আজ ওরকম অবস্থায় ড্রাইভ করেছে, হেঁটেছে। আমি তো বুঝতে পারছি না আদিত্যদার মধ্যে এতটা চেঞ্জ কিভাবে হলো। মানে যেই ছেলেটা নিজের ছাড়া আর নিজের আপনজন ছাড়া অন্য কারোর কথা কোনোদিন ভাবেনি, সে আজকে এত। কোয়েল থেমে গেলে আমার মাথায় কোয়েলের কথাগুলো ঘুরতে থাকলো। সত্যিই তো আজ আমারও এটাই বারবার মনে হচ্ছিল, কেন উনি এভাবে ছুটে এলেন। কি এমন হতো কপিটা সাবমিট না করলে? যত দিন যাচ্ছে তত বেশি জটিল হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কটা। কে রে, তুই আবার কোথায় হারিয়ে গেলি? না না, বল। দেখলি আজ আদিত্যদা জিয়াকে কিভাবে শাস্তি দিল? আমি বলেছিলাম না আদিত্যদা জিয়াদের মতো না। শাস্তিটা বেশ ভালোই পেয়েছে জিয়া। ম্যাডাম দারুণ শাস্তি দিয়েছে, তাই না? না মানে? মানে এটাই যে শাস্তিটা আদিত্য দিয়েছেন, ম্যাডাম না। ম্যাডাম তো নিমিত্ত মাত্র। আমি দেখেছি ম্যাডাম আর আদিত্য কথা বলছিলেন, আর তারপরেই ম্যাডাম জিয়াকে বলেন সবার অ্যাসাইনমেন্ট করে আনতে। ওয়াও, জীবনে প্রথম একটা ভালো কাজ করেছে আদিত্যদা। কোয়েলের কথা শুনে আমি হেসে ফেললাম, সাথে কোয়েলও। এরপর পড়তে বসলেও আমি মনে লাগাতে পারলাম না। রাত যত বাড়ছে আমার ধৈর্য তত যেন হারাচ্ছে। রাতের খাবারটা কোনো মতে খেয়ে কোয়েলকে আস্তে করে বলেই ফেললাম, শোন না কোয়েল, বলছিলাম যে। কি হয়েছে? না মানে আদিত্যকে একবার ফোন করে খবর নিলে ভালো হতো না? হ্যাঁ, সেটাই করতে চাচ্ছিলাম আমি। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? কর না তাড়াতাড়ি। না মানে উনি আমার জন্য এত কিছু করেছে, তো এত কিছু সহ্য করলো আমার জন্য। আমার তো একটা খবর নেওয়া উচিত, তাই না? তাই বলছি আর কি। কোয়েল আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালে আমি কোনো রকম সামাল দেওয়ার জন্য কথাটা বলি। ও কিছু না বলে কল করে আদিত্যকে।
এটা তো আমিও করতে পারতাম, নাম্বার তো ছিল, কিন্তু করাটা ঠিক হবে না ভেবে আর করিনি। হারু কাকার নাম্বারটা নিয়ে আসলে ভালো হতো, বাট ড্রাইভারটার। কি জ্বর এসেছে? ডাক্তার ডেকেছিলে? কোয়েলের কথা শুনে আমিও ঘাবড়ে গেলাম। ও ফোন রাখতেই বলল, আদিত্যদার খুব জ্বর এসেছে মো। ডাক্তার দেখে গেছেন, কিন্তু জ্বরটা নামছে না কিছুতেই। জানতাম এমনটা হবে। কোয়েল চল আমরা ওনার বাড়িতে যাই, আমি চিনি ওনার বাড়ি। কোয়েল আমার হাত ধরে আটকে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর? এত রাতে আমরা দুটো মেয়ে আদিত্যদার বাড়ি গেলে লোকে কি বলবে বলতো? যা করার কালকে সকালে করব। এখন চাইলেও কিছু করতে পারবো না এখন। বোঝার চেষ্টা কর। কোয়েলের কথাটা ফেলতে পারলাম না, কিন্তু আমার মনও তো মানছে না। আজ আমার জন্য এই অবস্থা ওনার, ওনাকে এই অবস্থায় রেখে কি করে আমি ঘুমাবো? এই কোয়েল, কোয়েল ওঠ না, সকাল হয়ে গেছে। কোয়েল চোখ কচলাতে কচলাতে উঠে আমাকে জিজ্ঞেস করলো, তুই তুই ঘুমাসনি? এসব কথা পরে হবে, তুই আগে যা তো, ফ্রেশ হ, আদিত্যের বাড়ি যেতে হবে তো। ও হ্যাঁ। কোয়েল রেডি হয়ে নিলে আমরা বেরিয়ে পড়ি আদিত্যের বাড়ির উদ্দেশ্যে। অসুবিধা হয়নি, কারণ আমি আর কোয়েল দুজনেই ওনার বাড়ি চিনি। ওনার বাড়ি আসতেই হারু কাকা এলে আমি কোয়েলকে উপরে যেতে বলি। চুপ চুপ চুপ, হারু কাকা, কোয়েল যেন জানতে না পারে আমি আদিত্যের স্ত্রী, ঠিক আছে? সব পরে বলবো, আগে বলুন উনি কেমন আছেন। কি? আমি কথাটা শুনি দৌড়ে উপরে উঠে গেলাম। ঘরে ঢুকে দেখলাম কোয়েল আদিত্যের মাথার পাশে বসে আছে। আমি এগোতেই ও উঠে গেল। আরে উঠছিস কেন? বস তুই। আদিত্যদার আর জ্বর আসবে না তো? আমি কোয়েলের কথা শুনে অবাক হয়ে তাকালাম ওর দিকে। কোয়েল বেরিয়ে গেল ঘর থেকে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ব্যাপারটা ভালোভাবে নেয়নি। যাই হোক, এখন এসব নিয়ে ভাবলে হবে না। আমি ওনার মাথার পাশে বসতেই দেখলাম উনি গোঙাচ্ছে। ওনার কানের কাছে মুখ নিতেই শুনলাম, মৌ, ও আমার না, শাশুড়ি মায়ের নাম নিয়েছিলেন উনি। কোয়েল তাহলে ভুল শুনেছে হয়তো। মৌ, আমি তৎক্ষণাৎ উঠে বসলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না, উনি আমার নাম নিচ্ছেন, কিন্তু কেন? হয়তো কালকে আমি ওনার সাথে ছিলাম তাই। হ্যাঁ, তাই হবে। হারু কাকা, তুমি এক বাটি জল আর একটা কাপড় নিয়ে আসো তো। ওনাকে জল পট্টি দেব। ঠিক আছে, এখন নিয়ে আসুন। উনি যেতেই কোয়েল এলো। আমি আলতো করে ওনার কপালে হাত রাখতেই বলে উঠলাম, ওনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। চিন্তা করিস না, আমি ডাক্তারবাবুকে ফোন করেছি, উনি আসবেন বলেছেন। এখন তো অনেকটা সকাল, এখনই হয়তো পারবেন না, কিন্তু চলে আসবেন। আমি ওনার গায়ে কম্বলটা ভালোভাবে দিয়ে দিলাম। হাতটা ধরে কম্বলের ভিতরে রাখবো, তখনই দেখলাম উনি আমার হাতটা ধরে রেখেছেন। আমি সেটা থেকে ছাড়ানোর চেষ্টা করলে কোয়েল বলল, থাক না, জ্বরের ঘরে ধরেছে, থাকতে দে, কিছুক্ষণ পর এমনিই ছেড়ে দেবে। তুই এত কি করে জানলি? হ্যাঁ, আমি আমারও তো এমন মনে হয়, তাই বললাম। ও আচ্ছা, আমি আসছি। হারু কাকার থেকে জলের বাটিটা নিয়ে আসি, আর বলে দিই একটু স্যুপ করে দিতে। আমি বসে রইলাম ওনার পাশে। আস্তে আস্তে ওনার হাতের বাঁধন আলগা হয়ে গেল কোয়েলের কথা মতো। কোয়েল এতটা ভালো কিভাবে চেনে আদিত্যকে? এনে কোয়েল জলের বাটিটা নিয়ে এলে আমি জলপট্টি দেওয়া শুরু করি। প্রায় অনেকক্ষণ জলপট্টি দেওয়ার পর কোয়েল বলল, আমি আর একবার ডাক্তারবাবুকে কল করছি। আমি শুধু মাথা নাড়লাম কোয়েলের কথায়। এখন অনেকটা ঠিক লাগছে আদিত্যকে, জ্বরটা সামান্য কমেছে। কালকে রাত থেকে আদিত্যদার খবর পাওয়ার পর থেকে সারাটা রাত মুখ ছটফট করেছে। ও যে ঘুমায়নি তা আমি বুঝতে পেরেছি ভালোভাবে। সারা রাত পায়চারি কিংবা এদিক ওদিক করে কাটিয়েছে। সকাল হতে না হতে ছুটে এলো এখানে। এদিকে আদিত্যদাও মৌয়ের নাম করছিল। এছাড়া আসার পর থেকে মৌকে চোখে চোখে রাখছে। ব্যাপারটা কি? সবটাই কি স্বাভাবিক, নাকি আমি যেটা ভাবছি সেটাই সত্যি? সকাল থেকে জল পট্টি দেওয়ায় খুব ভালো হয়েছে, জ্বরটা অনেকটাই কমে গেছে। আমি তো বলেছিলাম ওনাকে রেস্ট নিতে, তাহলে? ডক্টর বাবুর করা প্রশ্নে আমি আমতা আমতা করে উত্তর দিলাম, আসলে উনি একটু বেরিয়েছিলেন। এই অবস্থায়? হ্যাঁ, নিজে ড্রাইভ করেছেন ওই অবস্থায়, আর রোদের মধ্যে অনেকটা হাঁটাও হয়েছে। আমি কথাটা বলেই মাথা নিচু করে নিলাম। ডক্টর বাবুর দিকে তাকিয়ে কথা বলা অসম্ভব, কারণ উনি যে রাগ করেছেন তা বোঝাই যাচ্ছে। উনি ওনাদের ফ্যামিলি ডক্টর, রাগ করাটাই স্বাভাবিক। আমার আর কিছুই বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। আদিকে বারবার বলেছিলাম বেরোতে নাই অবস্থায়। ওরকম বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তারপর এভাবে ভাবা যাচ্ছে না। ও নিজেকে নিয়ে ভাবে না জানতাম, বাট এতটা কেয়ারলেস কি এমন কাজ ছিল কে জানে। তো তার আর জ্বর আসবে না তো? কোয়েলের প্রশ্নে উনি কোয়েলের দিকে বড় বড় করে তাকালেন। কোয়েল অসহায়ভাবে ওনার দিকে তাকালে উনি উত্তর দেন, রাতের দিকে আসতেই পারে, ব্যথা থেকে জ্বর আসছে। ব্যথা যতদিন থাকবে ততদিন আসতেই পারে। এইবারও যদি রেস্ট না নিয়ে বেরিয়ে যায়, আমি আর আসবো না ওকে দেখতে।
কোনো সময় কারোর কথা শোনে না, চললাম আমি। ডক্টরবাবু চলে গেলে কোয়েলও ওনার পিছু পিছু যায়। হারু কাকা আমায় বলেন, ডাক্তারবাবু আদি বাবাকে নিজের ছেলের মতন ভালোবাসে। ওনার তো নিজের কোনো সন্তান নেই, তাই ছোট থেকেই আদি বাবা একটু বদমেজাজি। আমি প্রশ্নটা করতেই হারু কাকা হাসলেন, আমিও হাসলাম। তারপর উনি আবারও বললেন, আদি বাবা কখনোই কারো কথা শুনে চলতে পছন্দ করেন না। শুধু কর্তা মার কথা একটু যা শুনতেন। কর্তা বাবা কথার তো ভীষণ অবাধ্য ছিলেন, কিন্তু তারপরেও কর্তা বাবা আদি বাবাকে ভীষণ ভালোবাসেন। আসলে আদি বাবা কখনোই অন্যায় করেননি, তাই হয়তো অত বেশি বকাবকি আদি বাবাকে করতেন না। কিন্তু এই ডাক্তারবাবুই একমাত্র মানুষ যে আদি বাবাকে বকাবকি করতেন। আদি বাবা খেলতে গিয়ে কতবার হাত পা ভেঙেছেন তার ঠিক নেই। তারপর নাচের কারণেও পায়ে চোট পেয়েছেন, আর রইল বাকি অ্যাক্সিডেন্ট। এটা নিয়ে না বলাই ভালো। উনি কি আগেও এমন করেছেন যার জন্য ডক্টরবাবু এতটা রেগে গেলেন? তার বলতে আদি বাবা রেগে গেলে কারো কথা শোনেন না, একা থাকতে পছন্দ করেন, তাই সবার থেকে দূরে থাকেন। প্রথমবার অ্যাক্সিডেন্ট করার পর কর্তামা আর কোনোদিন আদি বাবাকে বাইরে যেতে দেননি রাগ হলে। এইখানে আসার পর প্রত্যেক দিন কর্তামা ফোন করে আমার থেকে খোঁজ নেন যে আদি বাবা কোনো কারণে রাগ করেনি তো। কালকেও করেছিলেন। কি বলেন আপনি? মিথ্যে বলেছি। আদি বাবা বারণ করেছিলেন কিছু বলতে। আদি বাবা কর্তামার সাথে কথা বলার পরেই গিয়ে ঘুমিয়েছেন। আচ্ছা বৌমা, আদি বাবা রেগে কেন ছিলেন? হারু কাকার প্রশ্নে আমি আদিত্যের দিকে তাকালাম। মনে পড়ে গেল সেই দৃশ্যটা যখন অঙ্কিতা আমাকে ওনার কাছ থেকে টেনে এনেছিলেন। আমি হারু কাকাকে মাথা নিচু করে বললাম, আমি জানি না। ও, আসলে আদি বাবার রাগটা মারাত্মক, কিন্তু সব বিষয়ে রাগ করে না। নিজের লোকের বিষয়ে হলেই এতটা রাগ করে। আগে যতবার রাগ করেছে কর্তা বাবার উপর, কর্তা বাবা চাইছিলেন আদি বাবা জানো ওনার সাথে ওনার ব্যবসায় সাহায্য করে, আর আদি বাবা নিজেই পড়াশোনা করে নিজে কিছু করবে বলে ঠিক করেছিল। এই নিয়েই সেই রাগারাগি কলেজে ভর্তি হওয়ার আগে। সেটাই প্রথমবার খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর আর এমন কিছু হয়নি? হতো যদি কর্তামা না আটকাতেন। ঘরের জিনিসপত্র নষ্ট হয়েছে, এই যা। আমি ভাবছি কি নিয়ে এত রাগ করলেন? কয়েল মাকে নিয়ে কিছু কি? হারু কাকার শেষ কথাটা উনি খুব আস্তে বললেও আমি শুনতে পেয়েছি। হারু কাকাকে কিছু জিজ্ঞেস করব তার আগে ওনার গলার আওয়াজ পেলাম। আমি ওনার কাছে বসে জল খাইয়ে দিতেই উনি আলতো চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আমার নাম ধরে রেখে আবার চোখ বুজে নিলেন। এরপর বারবার চোখ খুলছেন আর বন্ধ করছেন, মনে হয় বোঝার চেষ্টা করছেন এটা বাস্তব নাকি স্বপ্ন। এমন সময় কোয়েল পেছন থেকে বলল, শুধু মৌ না, আমিও আছি। এবার যেন আদিত্যের টনক নড়ল। কোয়েলের দিকে এক ঝলক তাকিয়ে উনি আমার দিকে তাকালেন। উনি বসতে নিলেই আমি বাধা দিলাম, আরে উঠছেন কেন? তুমি এখানে কখন এলে? যখন তুমি জ্বরের ঘরে ঘুরেছিলে তখন মৌ আমাকে ঘুম থেকে তুলে ছুটিয়েছে। কেন এমন করো বলো তো? তুমি নিজের একটু খেয়াল রাখলে কি খুব ক্ষতি হয়ে যাবে নাকি? আমি তো থাক, আপনাকে আর কথা বলতে হবে না। ডক্টরবাবু বলেই গেছেন রেস্ট না নিলে উনি আর আসবেন না। আমার কথা শুনতেই উনি কোয়েলের দিকে মুখ বেজার করে তাকালেন। কোয়েল মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমার দোষ নেই। তুমি করেছো কেন এমন কাজ? জানো কতটা খারাপ হয়েছিল তোমার অবস্থা? আদিত্য মাথা নিচু করে নিলেন কোয়েলের কথায়। আমি উঠতে নিলেই উনি আমার হাত ধরে বললেন, কোথায় যাচ্ছ? আসছি। আমি নিচে নেমে এলাম হারু কাকার সাথে কথা বলতে। ওনার থেকেই এখন খবর নিতে হবে আমার মনে হয় না আদিত্য শরীর খারাপ হলেও আমাকে জানাবে বলে, তাই একমাত্র উপায় হারু কাকাই। অন্যদিকে কোয়েল, কথা বলবে না একদম। আরে শোনো তো, আমি ইচ্ছা করে জ্বর এনেছি নাকি? হ্যাঁ, কে বলেছিল ওই অবস্থায় ড্রাইভ করে ভার্সিটি যেতে? আমি না গেলে জিয়া মমিতাকে ফাঁসিয়ে দিত। আমি কি করে ওর ক্ষতি হতে দিতে পারি? সবার সামনে ওকে হ্যারেস হতে হতো, যেটা আমি মানতে পারতাম না। কেন? কে হয় মৌমিতা তোমার? আদিত্য চুপ করে গেল কোয়েলের কথায়। কোয়েল আবারও বলতে শুরু করলো, কি কারণে তোমার রাগ হয়েছিল মৌ আর অঙ্কিতকে একসাথে দেখে? আদিত্য অবাক হয়ে কোয়েলের দিকে তাকালে কোয়েল সামান্য হাসে আর বলে। আদিত্য মুখ অন্যদিকে ফিরিয়ে নিলে কোয়েল বলে ওঠে, মৌকে অঙ্কিতের সাথে ক্লোজ হয়ে ডান্স করতে দেখে কেন এত রাগ হচ্ছিল তোমার? আদিত্য চমকে উঠে কোয়েলের দিকে তাকায়। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় আদিত্য অপরাধীর মতো চোখ নামিয়ে নেয়। আমি কিন্তু সবটা দেখেছি আদিত্যদা। নিজের স্ত্রীকে অন্য একটা ছেলের সাথে ক্লোজ হতে দেখে রাগ হচ্ছিল, তাই না?
ভেবো না মৌ আমাকে জানিয়েছে। তুমি যেমন ওকে বিয়ের রাতে বলেছিলে কাউকে জানাতে না, ও তেমনটাই করেছে, কাউকে কিচ্ছু জানায়নি। আর এখানে এসেও তোমার সাথে ওর কি সম্পর্ক সেটাও বলেনি। আজ ডাক্তারবাবুকে ছেড়ে দিয়ে এসে তোমার ঘরে ঢুকবো, সে সময় হারু কাকার বৌমা ডাক্তার শুনতেই পাই। বুঝতে সময় লাগেনি আমার, একে একে সব হিসেব মিলে গেছে। আদিত্য চুপ করে রয়েছে, কিছু বলছে না। কোয়েল আবার বলল, এটা আমি তোমার থেকে আশা করিনি আদিত্যদা। তুমি যদি নিজের ভালোটা এখনই বুঝে যাও তাহলে তো ভালোই, নাহলে অনেক কষ্ট পেতে হবে তোমায়। নিজের পরিস্থিতি অবস্থা মাথায় রেখে নিজের অনুভূতি বোঝার চেষ্টা করো। আসলাম। আদিত্য কোয়েলের শেষ কথাগুলো ভাবতে লাগলো। কেমন যেন খটকা লাগলো ওর। এটা কি কোয়েল মৌকে নিয়ে ওর অনুভূতির কথা বলে গেল? ভাবছে আদিত্য। কোয়েল বেরিয়ে যাচ্ছে, হুশ আসতেই আদিত্য জোরে বলল, আমি যতদিন ভার্সিটিতে যেতে পারবো না ততদিন মৌমিতার খেয়াল রাখিস। ওই জিয়া যেন কোনো সুযোগ না পায়। ধরাম করে দরজাটা বন্ধ করে দিল কোয়েল। আদিত্য সেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। এদিকে কোয়েল দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে হাসছে আর বলছে, তোমার এই অনুভূতির নাম ভালোবাসা। মৌকে ভালোবেসে ফেলেছো তুমি নিজের অজান্তে। ব্যাপারটা আমার জন্য খুব আশ্চর্যের, কারণ আমি ভাবিনি তুমি কোনোদিন কোনো মেয়েকে ভালোবাসবে। আসলে এটাই হয়তো বিয়ের বন্ধন। আর মৌয়ের মতো মেয়েকে না ভালোবেসে থাকা যায় না, কিন্তু তুমি তো ওর সাথে থাকোনি, তাহলে কিভাবে ভালোবাসলে? আমি জানি এই প্রশ্নটাই ভাবাচ্ছে তোমায় আদিত্যদা। এইসব বিয়ের কারণে তুমি মনে মনে এটা জানো মৌ তোমার বিয়ে করাবো, ওর ওপর শুধু তোমার অধিকার আছে। তাই তো অন্য কোনো ছেলের সাথে মৌকে দেখলে তুমি সহ্যই করতে পারছো না। মৌকে কেউ হ্যারাস করলে মানতে পারছো না, শুধুমাত্র ও তোমার স্ত্রী দেখে। মুখে বলে দিয়েছো মানো না এই বিয়ে, কিন্তু মনে মনে কখন যে মৌকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছো তুমি নিজেই বুঝতে পারোনি। এটাই তোমাকে বুঝতে হবে। তুমি এই বিয়েটা মেনে নিয়েছো, তুমি ভালোবেসে ফেলেছো মৌকে। মৌয়ের ওপর তোমার অধিকার, তোমার যত্ন, ওকে নিয়ে ভাবা, জেলাসি সবকিছু সেটারই প্রমাণ। হারু কাকার থেকে ওনার নাম্বার নিয়ে নিয়েছি। আদিত্যের খবর ওনার থেকেই নেব। এমনিতেও উনি আমাকে সত্যি কথা বলবেন বলে মনে হয় না। হারু কাকার সাথে কথা বলে উপরে উঠতে গেলে দেখলাম কোয়েল নিচে নেমে আসছে। ওকে জিজ্ঞেস করলাম, চলে এলি যে? ভার্সিটিতে যেতে হবে তাই, তুই চাইলে থাকতে পারিস। হ্যাঁ, না না, আমিও যাব তোর সাথে। কথাটা নিস্তেজ হয়ে বললাম। ওনার ঘরের দিকে এক নজর না তাকিয়ে কোয়েলের দিকে অসহায় মুখ করে বললাম, আর একটু থেকে গেলে হতো না? কেন? এখন তো আদিত্য তার রেস্ট নেবে, আমরা থেকে কি করব? ও হ্যাঁ, তাই তো, ঠিক আছে চল। কিন্তু আমার ব্যাগটা ওনার ঘরে আছে, নিয়ে আসি দাঁড়া। কথাটা বলেই ছুট লাগালাম ওনার ঘরের দিকে। ওনার ঘরে ঢুকে দেখলাম উনি চোখ বুজে শুয়ে আছে। ওনাকে একটু ভালোভাবে দেখে নিয়ে ওনার পাশে রাখা আমার ব্যাগটার উপর হাত দিয়ে ওটা নিতেই উনি আমার হাতের উপর হাত রেখে হুট করে জিজ্ঞেস করলেন, তুমিও চলে যাচ্ছ? হ্যাঁ, কেন? না মানে জিয়া আছে তাই বলছিলাম। ও কিছু হবে না, ওকেও তো ভয় পাওয়ার কিছু নেই, ও কোনো ক্ষতি করতে পারবে না আমার। আপনি রেস্ট নিন, আমি আসছি। আমার কথার পরিবর্তে আর কোনো কথা বললেন না উনি। আমিও বেরিয়ে এলাম ব্যাগটা নিয়ে। আসার সময় আর চোখে দেখলাম উনি আমার দিকে মুখ ছোট করে তাকিয়ে আছেন। কেন যে এমন আভাব ওনার আমি জানি না। ফুলসজ্জার রাতের ব্যবহারের সাথে ভার্সিটি আসার পর থেকে করা ব্যবহারের সাথে কোনো মিল নেই। এসব ভাবতে ভাবতে নিচে এসে দেখলাম কোয়েল দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে। চল। কোয়েল আমার দিকে তাকিয়ে কিছু না বলেই এগিয়ে গেলে আমিও এগিয়ে যাই। ওনাকে তো বড় মুখ করে বলে এলাম জিয়া আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এখন তো নিজেরও নার্ভাস লাগছে। জিয়া তো আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে, এক একদিন এক এক রকম কাণ্ড ঘটাচ্ছে আমাকে ফাঁসানোর জন্য। এতদিন তাও আদিত্য ছিলেন, উনি হেল্প করতেন, কিন্তু এখন না জানি কি হবে। কি ভাবছিস এত? কোয়েলের কথায় ওর দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়লাম। তুই তো থেকে যেতে পারতিস আদিত্য তার কাছে, চলে এলি কেন? তুই না থাকলে আমি থেকে কি করব? তুই আর আমি কি এক? মানে আমি একা একটা মেয়ে ওনার সাথে থাকলে লোকে কি বলবে? নিজের স্বামীর সাথে থাকবি, এতে লোকে কি বললো না বললো ভাবছিস কেন? কোয়েলের কথা শুনে আমি থমকে দাঁড়ালাম। অনেকক্ষণ ধরেই কোয়েলের ব্যবহার আমাকে ভাবাচ্ছিল, কিন্তু ও কি করে জানলো এই বিষয়ে? হারু কাকা বলে দিয়েছেন নাকি? কি হলো? ও, এবার আমি জানি তুই কি ভাবছিস। তোর আর হারু কাকার কথা শুনে নিয়েছিলাম ডাক্তারবাবুকে ছেড়ে ঘরে ঢোকার সময়। আসলে থাক, আর কোনো মিথ্যে অজুহাত দিতে হবে না।
আমার মনে আছে তোর স্বামী তোকে ফুল সাজা রাতে কি বলেছিল, তুই সেটাই পালন করেছিস। আমি অবাক হয়ে কোয়েলের দিকে তাকিয়ে বললাম, তুই রেগে নেই আমার উপর? আমি কেন রেগে থাকবো? কোয়েলের কথা শুনে কোয়েলকে জড়িয়ে ধরলাম। ও ছাড়া এখানে আমার কেউ নেই। ও যদি এখন রেগে আমার সাথে ছেড়ে দেয় তাহলে তো আমি বড্ড একা হয়ে যাব। এতই যখন ভালোবাসিস বরকে, তাহলে তো থেকেই যেতে পারতিস। কোয়েল আমাকে সোজা করে আমার চোখের জল মুছিয়ে বলল। কোয়েলের কথায় মাথাটাই গরম হয়ে গেল আমার। আমি ওর থেকে দূরে সরে উত্তর দিলাম, আমি ভালোবাসবো? তাও কাকে? আদিত্যকে, যে কিনা আমার সাথে বিয়ের রাতে অতটা খারাপ ব্যবহার করেছে, আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে অন্য মেয়ের সাথে রিলেশন রেখেছে। অসম্ভব, ওনাকে আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না। আচ্ছা, তাহলে এই সাত সকালে আমাকে ঘুম থেকে তুলে এভাবে ছুটে এলি কেন? কাল সারা রাত না ঘুমিয়ে ওরকম ছটফট করলি কেন? কৃতজ্ঞতার জন্য। কি? হ্যাঁ, তা নয় তো কি। উনি যদি আমার কপিটা ঠিক সময় না নিয়ে আসতেন তাহলে আমাকে জিয়া ফাঁসিয়ে দিত। ম্যাডামের কাছে আমাকে অনেক কথা শুনতে হতো, সারা ক্লাসের সামনে হ্যারাস হতে হতো আমায়। উনি ওনার এই অবস্থায় আমার কথা ভেবেছেন, তাই তো ওনার শরীর খারাপ করেছে। সেই কৃতজ্ঞতা থেকেই তো এত কিছু করেছি আমি। আমি যদি এখন মুখ ফিরিয়ে থাকতাম তাহলে সেটা আমার বিবেকে বাধত। কোয়েল আমার কথা শুনে হাসলো। তুই হাসছিস কেন? হাসির কি বলেছি আমি? হাসির কিছু বলিসনি বলছিস? আচ্ছা, মেনে নিলাম এইগুলো সব কৃতজ্ঞতার খাতিরে করছিস, কিন্তু কম্পিটিশনে জিয়ার সাথে আদিত্যতাকে দেখে গ্রিন রুমে কান্নার কারণ? ওটা তো আমি আমার পরিবারের জন্য কাঁদছিলাম। তুই ওটাকে কেন টানছিস সেখানে? ওনার যার সাথে ইচ্ছা হয়েছে তার সাথে পারফর্ম করেছেন। এখানে আমি বলার কে? আমি তো ওনার কেউ না। আমি ওনার জন্য যা করেছি তা কৃতজ্ঞতা, ব্যাস এতটুকুই। এখন চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আমি আর কোনো কিছু না বলে হেঁটে চলে এলাম ওখান থেকে। কি সব উল্টাপাল্টা যে বলছে না এই কোয়েলটা। আমি নাকি ওনাকে ভালোবাসি? হ্যাঁ, কোনোদিনও না। হায় ভগবান, আমি ভেবেছিলাম শুধু আদিত্যদা নিজের ফিলিংস বোঝে না, বাট এখানে তো দেখছি এরও একই অবস্থা। দেবা দেবী দুজনেই এক প্রকার। যাক, এদিকে ভালোই হলো, দুটোতে একসাথে যা বোঝার বুঝবে। না যাই, ওদিকে তো এখন আবার জিয়া আছে, আজব জ্বালা মাইরে। আমি ইউনিভার্সিটিতে ঢুকে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকে দেখলাম জিয়া নিজের কাজে ব্যস্ত। আজকে তো সবার অ্যাসাইনমেন্ট সাবমিট করার কথা ওর, তাই হয়তো এরকম নাজেহাল অবস্থা। আমি কিছু না ভেবে নিজের জায়গায় বসলাম। কিছুক্ষণ পরেই কোয়েল এসে জিয়ার দিকে তাকিয়ে আমার পাশে এসে বসলো। এ কি রে, তোর এই অবস্থা তো গুরুতর। সেটাই তো দেখছি, কমপ্লিট করতে পেরেছে। সেটা তো ম্যাডাম আসলেই বোঝা যাবে, উনি আসছেন দেখলাম তো। কোয়েলের কথা শেষ হতেই আগেই ম্যাডাম ক্লাসে ঢুকলেন। যেহেতু উনি খুব স্ট্রিক্ট, তাই চুপ করে বসে রইলাম আমরা। জিয়া, তোমার কাজ কমপ্লিট করেছো? ইয়েস ম্যাম। ভেরি গুড, সাবমিট করো রাইট নাও। জিয়া কাচুমাচু মুখ করে আস্তে আস্তে সবকটা কপি সাবমিট করে দিল ম্যাডামের কাছে। ম্যাডাম ক্লাস নিতে শুরু করলেন। মাঝে মধ্যে আমার আদিত্যের কথা মনে পড়ে গেল, কোয়েলের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তাই তৎক্ষণাৎ ক্লাসে মন দেওয়ার চেষ্টা করছি আমি, কিন্তু ঘুরে ফিরে সেই এক কথাগুলোই মাথায় চলে আসছে। এই করতে করতে ক্লাস শেষ হলো। এই কোয়েল, চল হোস্টেলে ফিরে যাই, আর ক্লাস করতে ইচ্ছে করছে না। কেন, তোর আবার কি হলো? কেন, তুই জানিস না কোয়েল মৌমিতার কি হয়েছে? আজকে আদি আসেনি তো, তাই ওর কোনো কিছুই ইচ্ছে করছে না। আমাদের কথার মাঝখানে জিয়া এইভাবে কথা বলবে ভাবিনি। আমি ওকে কিছু বলতে যাব তার আগেই ও আবারও বলল, কি ব্যাপার বল তো তোর? সব সময় এভাবে আদির আগে পিছে কেন ঘুরিস? তোর কি চোখে কোনো সমস্যা আছে জিয়া? নাকি এতগুলো অ্যাসাইনমেন্ট একসাথে করার পর চোখের পাওয়ার এসে গেছে? কোনটা? হোয়াট? হ্যাঁ, তা নয় তো কি। একমাত্র তুই দেখতে পেয়েছিস আমি আদিত্যের পেছনে সারাক্ষণ ঘুরি, যেখানে সবাই আমাকে ক্লাস করতে দেখে ভার্সিটিতে। জিয়া আবার কিছু বলতে নিলে আমি ওকে আটকে বলি, আচ্ছা তুই আদিত্যকে কি মনে করিস বলতো? ওর কি সূর্য নাকি যে ওর আগে পিছে সবাই গ্রহ হয়ে ঘুরে বেড়াবে? ও তো তোর কাছে সূর্য হতে পারে, আর তুই ওর গ্রহ হতে পারিস যে কিনা সারাক্ষণ আদিত্য আদিত্য করে, কিন্তু আমার কাছে তো সেটা নয়। সো নিজের এই ননসেন্স কথাগুলো নিজের কাছেই রাখ। খুব কথা বলছিস তাই না? কয়েকদিন আদির আশকারা পেয়ে এখন আমিও দেখব তোকে কে বাঁচায়। আমি বাঁচাবো। আমরা তাকিয়ে দেখলাম অঙ্কিত দাঁড়িয়ে আছে।
অঙ্কিত আমাদের দিকে এগিয়ে এসে জিয়ার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, তুই তো ভুলে যাচ্ছিস আদিত্যর অবর্তনে আমি ইউনিয়নের হেড। আমার কাছে কিন্তু তোর এই উৎপাত চলবে না। আর আশা রাখা আদিত্য একমাত্র তোকেই দিয়েছে, আর কাউকে নয়। যা নিজ। অঙ্কিতের কথা শুনে জিয়া রেগে কটমট করে একবার আমার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল। কোয়েল অঙ্কিতকে জিজ্ঞেস করলো, তুমি একদম ঠিক সময়ে হাজির হলে কিভাবে? কোয়েলের কথা শুনে আমিও অঙ্কিতের দিকে একই দৃষ্টিতে দৃষ্টিতে তাকালাম। ফ্ল্যাশব্যাক। কি ব্যাপার? স্বয়ং আদিত্য ব্যানার্জি আমাকে কল করেছেন। দেখ অঙ্কিত, আমি তোর সাথে কোনো তর্কে যেতে চাইছি না। আমি তোকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে কল করেছি। ওয়াও, আমার সাথে তোর ইম্পর্টেন্ট কথা? গ্রেট, তা বলে ফেল, কি কথা? শোন, আমি কদিন ভার্সিটি যেতে পারবো না। আমার জায়গায় তুই হেড হবি ইউনিয়নের। তাই কি হয়েছে তোর? কেন আসতে পারবি না? ওই ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ডক্টর রেস্ট নিতে বলেছেন। ওকে, তুই রেস্ট নে। আর তোর অবর্তমানে তো আমারই হেড হওয়ার কথা। হ্যাঁ, দেখ মৌমিতাকে একটু দেখে রাখবি, কারণ জিয়ার সৌভিক ওর পেছনে হাত ধুয়ে পড়েছে। ওরা ওর ক্ষতি করতে চাইবে। আমি এটা বলার জন্যই তোকে কল করেছি। সৌভিকের মধ্যে এলো কি করে? আদিত্য অঙ্কিতকে প্রথম থেকে ফ্রেশার পার্টির ব্যাপারে সবটা বলল। সবটা শুনে অঙ্কিত বলল, শুধুমাত্র তোর জন্যই ওরা এতটা বার বেড়েছে। তুই ভালোভাবে জানতিস তোর নাম করে ওরা এসব বাদরামি অনেকদিন ধরে করছে, স্পেশালি জিয়া। আর তুই তো নাকি ফার্স্ট দিন এটাও বলেছিস যে জিয়া মৌমিতাকে যা বলেছে ঠিকই করেছে। আমিও যখন এইসব আটকাতে চেয়েছিলাম তুই বাধা দিয়েছিলি। তাহলে এখন কি হলো? সেসব নিয়ে আমি আর কথা বলতে চাইছি না। আমি জানি তুই জিয়ার বাবার জন্য চুপ করে আছিস, কিন্তু এভাবে আর কতদিন আদি? বেশি দিন না, খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করব আমি। ইউনিভার্সিটির ডিরেক্টর হয়েছেন তাই না? হ্যাঁ। ঠিক আছে, এই জন্য আরও বেশি সাবধান থাকিস। আর কাউকে জানাবি না আমি তোকে কল করেছিলাম। ওকে, তুই রেস্ট নে। প্রেজেন্ট। এই অঙ্কিত, কোথায় হারিয়ে গেলে তুমি? হ্যাঁ, কোথাও না, বল। সঠিক সময়ে এন্ট্রি মারলে কিভাবে? ওটাই তো আমার কাজ বেবি। অঙ্কিত কোয়েলকে এক হাতে জড়িয়ে কথাটা বলে কোয়েল ধাক্কা মেরে অঙ্কিতকে সরিয়ে দুঘা বসিয়ে দেয়। সব সময় মারিস কেন আমায়? বেশ করি। ওরা দুটো মিলে ঝগড়া করতে থাকলো আর আমি হাসতে থাকলাম ওদের দেখে। রাতে ঘরে পায়চারি করছি। আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। প্রথমত ওনার বাড়ি গিয়ে ওনার খোঁজ নেওয়া খুব ভালো হয়েছে। আর তারপর জিয়াকেও মুখ্যম জবাব দিতে পেরেছি। এর পরেও যে কেন অস্বস্তি কাটছে না বুঝতে পারছি না। আমি ভাবছি একবার ওনাকে ফোন করলে কেমন হয়। করেই ফেল ফোনটা। এরকম পায়চারি করে করে ফোনটাকে বারবার দেখার কোনো মানেই হয় না। তোর ফোন আর তোরই বর, তাই করেই ফেল। কোয়েলের কথা শুনে ওর দিকে রেগে তাকালাম। কি বড়বড় করছিস বলতো সকাল দিয়ে? সে কি, তোর বরকে তোর বর বলবো না তো কি বলবো? ধুর, মানি না বর। যে বিয়েটাকে মানে না সে বর হওয়ার যোগ্যতা রাখে নাকি? আমি জানি মো তোর কতটা খারাপ লেগেছে ফুলসজ্জার রাতে ওরকম একটা কথা শুনে আদিত্য তার মুখে। কিন্তু আদিত্য তার ওরকম বলার কারণও নিজের জীবনের সাথে কাউকে কোনোদিন জড়াতে চায়নি। সারাটা জীবন একা থাকতে চেয়েছে। ও তোকে মানেনি দেখে যে অন্য কোনো মেয়েকে ভালোবাসে এমনটা নয়। ও তোকে ওরকম কথা বলার পর নিজেই অনুতপ্ত। এই জন্যই তো তোকে দেখে দেখে রাখছে। মনে মনে ও ঠিকই বিয়েটা মেনে নিয়েছে, দেখবি। আর কদিন পর বলেও দেবে তোকে। কোয়েলের কথা শুনে তা ছিল হাসলাম। বললাম, উনি এতদিন পর আমার কাছে এসে ক্ষমা চাইলেই কি আমার ফুলসজ্জার রাতটা ফিরে আসবে? আমি যে এতটা কষ্ট পেয়েছি আর পাচ্ছি সেগুলো মুছে যাবে? না, মুছবে না। প্রত্যেকটা মুহূর্তে তীরের মতো বিঁধেছে ওনার কথাগুলো আমার বুকে। যখনই মনে করছি সবটা মেনে নিব, আমি আর নিজের জীবন নিয়ে যা স্বপ্ন ছিল তা এক নিমিষেই ধুলোয় মিশিয়ে গিয়েছিল বিয়ের কথা শুনে। তাই মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম নতুন করে শুরু করব জীবনটা। কিন্তু সেটাও আর উনি হতে দেননি। তাহলে আমি কেন এত কষ্ট পাওয়ার পর উনি ফিরে আসলেই ওনাকে মেনে নিব বলতে পারিস? আমার কথা শুনে কোয়েল আমাকে ওর দিকে ফিরিয়ে নিয়ে বলল, আমি তোকে বলছি না এক্ষুনি আদিত্যদাকে মেনে নিতে। আমি শুধু বলছি ওকে শাস্তি দিতে গিয়ে নিজেকে শাস্তি দিয়ে বসিস না। ও ভুল করেছে, শাস্তিটাও ওর প্রাপ্য। এত সহজে ওকে কেন ক্ষমা করবি?
কিন্তু এই রাগের বশে নিজের অনুভূতিগুলো চিনতে ভুল করিস না, তাহলে তুইও শাস্তি পাবি, বুঝলি? আমি অলওয়েজ তোর পাশে আছি। যা, এবার ঘুমিয়ে পড়। কোয়েল গিয়ে ঘুমিয়ে পড়লে ওর কথাগুলো মাথায় ঘুরতে লাগলো। অনুভূতি? কোন অনুভূতির কথা বলো ও? ধুর, এসব নিয়ে ভাবতেই চাই না আমি। আমি বরং যাই, ঘুমাই। কিছুক্ষণ পর কোয়েলের কথা মতো শুয়ে তো পড়লাম, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। না, ওনাকে ফোনটা করিয়ে ফেলি, ঘুমিয়ে থাকলে না হয় ধরবে না। এই ভেবে উঠে বসলাম, ভালো করে তাকিয়ে দেখলাম কোয়েল ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে ফোনটা নিয়ে জানালার কাছে গিয়ে ওনাকে কল করলাম। রিং হয়ে যাচ্ছে সমানে, কিন্তু একটা সময় কেটে গেল। আরেকবার করি, না ধরলে না হয় আর করব না। আবারও করলাম, কিন্তু সেই একইভাবে রিং হয়ে যাচ্ছে ফোনটা। তাই ফোনটা কাটতে যাব, সেই সময়ে একদম শেষ মুহূর্তে ওপাশ থেকে ঘুম ঘুম গলায় আওয়াজ এলো, হ্যালো। হ্যালো, আমি মৌমিতা। এক সেকেন্ডের জন্য ওনার ঘুমের আওয়াজ শুনে হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু উনি চুপ করে আছেন কেন এখনো? আদিত্য, ঠিক আছেন আপনি? হ্যাঁ, কিন্তু তুমি এত রাতে? আসলে ফোন করব কি করব না ভেবে পাচ্ছিলাম না, তাই। কেন, আমি বাঘ না ভাল্লুক যে তুমি ফোন করলে তোমার ফোনের ভেতর ঢুকে তোমাকে খেয়ে নেব? বলেই উনি মুখ চেপে হাসতে থাকলে আমি সেটা বুঝতে পারি। রাগ হয়ে গেল আমার। এই, আপনি হাসছেন কেন? হ্যাঁ, হুট করে কেন ফোন করলেন? আপনি কি ভাববেন তাই করিনি। ধুর। আচ্ছা বাবা, ঠিক আছে। আবারও হাসছেন? আচ্ছা আচ্ছা, হাসবো না। তারপরেও উনি হাসতে থাকলে আমিও হেসে ফেললাম। একইভাবে কথা বলতে থাকলাম আমরা। ওনাকে বললাম আজ আমি জিয়াকে কি কি বলেছি আর অঙ্কিত আমাকে হেল্প করেছে। ভেবেছিলাম অঙ্কিতের কথা শুনে উনি রাগ করবেন, কিন্তু না, উনি কিছুই বললেন না। কথা বলা শেষ করে ঘুমানোর সময় কোয়েলকে একবার দেখলাম, তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। ঠিকই ভেবেছিলাম আমি। এই দুটোকেই ভালোবাসার মানে বুঝতে হবে। বরের সাথে কথা না বললে, তার খোঁজ না নিলে রাতে ঘুম হচ্ছে না, আবার বর বললে সে নারাজ। কোয়েলের ঘুম ভেঙে গিয়েছিল যখন মৌমিতা কথা বলছিল ফোনে। ফোনে কথা বলার ধরন শুনেই কোয়েল নিমিষে বুঝে গিয়েছিল আদিত্যের সাথেই কথা বলছিল মৌমিতা। বেশ কয়েকদিন কেটে গেছে, এখন আদিত্যও পুরোপুরি সুস্থ। ইউনিভার্সিটিতে আসা শুরু করেছেন। ইউনিভার্সিটি আসার পর আদিত্য আমার সাথে কথা বলার চেষ্টা করেননি একবারও। অবশ্য করবেনই বা কেন? আমি কেউ হই না বলেই তো এতটা ইগনোর করছেন আমাকে। ঠিক আছে, আমারও কোনো দরকার নেই ওনার সাথে কথা বলার। কিরে, কি ভাবছিস এভাবে একা একা বসে? পাশে তাকিয়ে দেখলাম অঙ্কিত এসে বসেছে। অঙ্কিতকে উত্তর দিতে যাব ঠিক সেই সময় কার চিন্তায় মগ্ন তুমি দেবী? আরেক পাশে কোয়েল এসে বসলো। আমিও ওকে হেসে উত্তর দিলাম, এমন একজনের চিন্তায় যে আমায় নিয়ে ভাবেই না। তোর মতো তো আর এত ভাগ্য নেই আমার। এমন একজন সারাদিন আমার খোঁজ নেবে, আমাকে ভালোবাসবে। আমার কথা শুনে অঙ্কিতের কাশি উঠে গেল আর আমি হেসে ফেললাম। এদিকে কোয়েল বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে। আমার খোঁজ সারাদিন কে নেয়? কে ভালোবাসে আমাকে? ধুর, কি যে বলিস না। কোয়েলের মুখে ভয় ফুটে উঠলো আমার কথা শুনে, যা দেখে আমিও অবাক হলাম। এমন কি বলেছি যে ভয় পেয়ে গেল কোয়েল? আমি অঙ্কিতের দিকে তাকাতেই ও আমাকে বলল, মৌ, তুই যেটা ভাবছিস সেটা একদমই নয়। কোয়েলকে আমি স্কুল লাইফ থেকে চিনি, তাই বোনের মতো ভালোবাসি, এর চাইতে বেশি কিছু না। আচ্ছা সেটা না হয় বুঝলাম, কিন্তু ও এমন ভয় পেয়ে গেল কেন? আর তুমিই বা কাশতে লাগলে কেন? না মানে এমনি। চল দেখি ও কোথায় গেল। অঙ্কিত উঠে কোয়েল যেদিকে গিয়েছে সেই দিকে গেলে আমিও উঠে যাই। ওখানে গিয়ে দেখি অঙ্কিত কোয়েলকে কিছু একটা বলছে। আমি গেলেই চুপ করে যাই। কিরে, এইভাবে উঠে এলি কেন তখন? সে কি, তুই দেখিসনি? কি দেখবো? জিয়া আসছিল তাই। তুই যার থেকে বাঁচার জন্য এখানে এলি, সেই এখানে আসছে উইথ আদিত্য। অঙ্কিতের কথা শুনে আমি আর কোয়েল পেছনে ঘুরে তাকাতেই দেখলাম আদিত্য এক হাতে পকেটে গুজে আরেক হাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে আসছেন, আর ওনার পকেটে গোজা হাতের বাহু জড়িয়ে ধরে জিয়া হাসতে হাসতে এই দিকেই আসছে। জিয়া নিজের মতো করেই কথা বলছে হেসে হেসে, আর আদিত্য মাঝে মাঝে হেসে ওর দিকে তাকাচ্ছেন। এসব দেখে আমি কোয়েলের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলাম। অর্থাৎ একে মেনে নিতে বলেছিলি তুই, তাই না? কি ব্যাপার, তোরা এখানে কি করছিস কোয়েল? আমরা এখানে কি করছি না করছি জেনে তোর কি কোনো কাজ আছে? কোয়েলের কথায় জিয়া হেসে আমার দিকে তাকিয়ে উত্তর দিল। আমি জিয়ার কথায় কোনো উত্তর দিতে যাব এমন সময় সৌভিকদা বলল,
বাট যাকে দেখাতে এনেছিস সে তো চোখ তুলেও তাকাচ্ছে না মৌমিতার দিকে। জিয়া আর শফিকদার কথায় সবাই হাসতে থাকলো ওদের দলের। আমি শুধু একবার আদিত্যের দিকে একবার তাকালাম, তিনি তখনও একভাবে ফোনের দিকে তাকিয়ে আছেন। জিয়া আবারও বলল, আসলে কি বলো তো, দেখতে ভালো লাগলে তারপর তো আদি ওকে দেখবে। আদি কেন, কোনো ছেলেই এমন বেহেনজিকে দেখতে চাইবে না। চল চল। ওরা চলে যেতেই আমিও চলে এলাম ওই জায়গা থেকে। পেছন থেকে কোয়েল ডাকলেও সাড়া দিলাম না, তাই কোয়েল আমার সামনে এসে আমার পথ আটকে দাঁড়ালো। কখন থেকে ডাকছি শুনতে পাস না? ভালো লাগছে না, যেতে দে। এভাবে মাথা গরম করিস না মো, পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর। আদিত্যদা, আমি আর কোনো কিছুই শুনতে চাই না ওনার সম্পর্কে, প্লিজ। আমি কোয়েলের কাছে হাত জোর করে কথাটা বলতে কোয়েল চুপ করে গেল। ক্লাসে যাবি না?